আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মূলত পড়ার বিষয় হচ্ছে যে মানব শরীরতত্ত্ব টপিকে বর্জ্য নিষ্কাশন অধ্যায়টা। সো লেটস টক অ্যাবাউট মূলত ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের শরীরে কি কি বর্জ্য থাকতে পারে। ঠিক আছে? তো আমাদের শরীরে যদি তুমি বর্জ্যের মানে লিস্ট হিসাব করো, তাহলে আমাদের শরীরে এমনি কিন্তু বর্জ্য পদার্থ দুই ধরনের হয়। একটা হচ্ছে লেট মি জাস্ট চেঞ্জ দ্য সেটিংস এ বিট। একটা হচ্ছে আমরা যেটা মানে মোটামুটি সচরাচর চিনি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হয়, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে। আর একটা হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য। আর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ থেকে কেউ কি আমারে বলতে পারবা, যদিও এটা মানে এটা আমার লাইভ ক্লাস না, বাট স্টিল সেটা হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত পদার্থ আমাদের শরীরে কি কি আছে। নাইট্রোজেন ঘটিত পদার্থ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মূলত নাইট্রোজেন গঠিত পদার্থ থাকে হচ্ছে যে তোমার আমাদের শরীরে আছে অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে ডিএনএ আরএনএ। অ্যামিনো অ্যাসিড, ডিএনএ, আরএনএ। কথাটা বুঝতে পারছি? তো তোমার যদি হচ্ছে কি এই অ্যামিনো অ্যাসিডের একটা খুব মারাত্মক একটা ভূমিকা আছে আমাদের জীবনে। তোমার যদি ধরো সাপোজ আমি একটা অ্যামিনো অ্যাসিড নিলাম, তো ফার্স্ট অফ অল আমাদের সবাইকে অ্যামিনো অ্যাসিডটা চিনতে হয়। সেটা হচ্ছে H2N, একটা অ্যামিনো মূলক, কার্বনের সাথে একদিকে অ্যাসিড মূলক থাকে, উপরে একটা হাইড্রোজেন এবং হচ্ছে যে আর আচ্ছা, এটা কিন্তু এমনি কাইরাল কেন্দ্রযুক্ত একটা মূলক। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, তো সেখান থেকে তুমি যদি কি করো, অ্যামোনিয়াকে বাদ দাও, কেমন, তাহলে যে যৌগটা তৈরি হয়, মানে হচ্ছে এক হাত খালি COOH, তোমার উপরে হাইড্রোজেন আর নিচে অ্যালকাইল মূলক, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কিটো অ্যাসিড। কথা বুঝতে পারছি? জিনিসটা কি বলা হয়? কিটো অ্যাসিড। এখানে যে আমি অ্যামোনিয়া মূলকটা বাদ দিলাম, সে কি করবে, সে মূলত একটা H+ আয়নকে গ্রহণ করে সে NH3 গঠন করে। ঠিক আছে? এই যে পুরো প্রক্রিয়া যে জিনিসটা হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে ডিঅ্যামিনেশন। যেহেতু আমি অ্যামিনো গ্রুপকে অ্যামিনো অ্যাসিড থেকে বাদ দিচ্ছি, সেজন্য এটার নাম হচ্ছে কি ডিঅ্যামিনেশন। কথাটা বুঝতে পারছি? এবং এই প্রক্রিয়াটা চলে কোথায়? এই প্রক্রিয়াটা চলে হচ্ছে লিভারে। ঠিক আছে? এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে অ্যামিনটা তৈরি হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে যে অ্যামিনটা তৈরি হয়, সে অ্যামিনটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে তারা কি তৈরি করে, তারা তৈরি করে ইউরিয়া। কেমন? ঠিক আছে? ইউরিয়াটা হচ্ছে এই ইউরিয়া তৈরি প্রক্রিয়াটা মূলত হয় হচ্ছে লিভারে। ঠিক আছে? কিসের মাধ্যমে হয়? অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেলের মাধ্যমে। ইউরিয়া সাইকেল। ঠিক আছে? আমরা এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের মাথায় সবসময় একটা জিনিস ঘুরপাক খায়, যে হয়তোবা আমাদের শরীরে যে সকল ইউরিয়া তৈরি হয় বা বর্জ্য পদার্থ তৈরি হয়, সেটা হয়তোবা পৃথিবীতে তৈরি হয়। ঠিক আছে? বাট বাস্তবে এমনটা হয় না। বাস্তবে হচ্ছে তোমার ইউরিয়া তৈরি হয় তোমার লিভারে, এবং সেটা এসে জমা হয় হচ্ছে কিডনিতে। ঠিক আছে? ইউরিয়া তৈরি হয় লিভারে, কিন্তু জমা হয় কিডনিতে। ঠিক আছে?
if you guys don't believe me then let me show you something যেমন হচ্ছে সামনে গেলে আমরা এই যে অর্নিথিন চক্রটা পাবো ঠিক আছে দেখো যকৃতে ব্যবহৃত অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ডিএমএনএইচ প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপ তৈরি করে ঠিক আছে এই যে অর্নিথিন চক্র এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া হয় ইউরিয়া রক্তের মাধ্যমে বৃক্কে এসে জমা হয় কথা বুঝতে পারছি আচ্ছা তো সুতরাং আমরা একটা জিনিস মানে সবসময় মাথায় রাখবো যে ইউরিয়া তৈরি হয় লিভারে বাট জমা হয় কোথায় কিডনিতে ঠিক আছে এখন দেখো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার নাম আছে একটা এটাকে একটা ক্যাটাবলিজম বলা হয় ঠিক আছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি ক্যাটাবলিজম এই প্রক্রিয়াটার নাম ক্যাটাবলিজম এটা একটা ক্যাটাবলিক প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা আমাদের শরীরে যত ধরনের বিক্রিয়া হয় সবগুলোকে একসাথে বলা হয় বিপাক আমার কথা বুঝতে পারছি আমাদের শরীরে যত ধরনের বিক্রিয়া হয় তাদেরকে বলা হয় বিপাক বা মেটাবলিজম এই মেটাবলিজম আবার দুই ধরনের হয় একটা হচ্ছে অপচিতিমূলক একটা হচ্ছে উপচিতিমূলক অপচিতিমূলক আরেকটা হচ্ছে উপচিতিমূলক কেমন আচ্ছা এখন খেয়াল করো অপচিতিমূলককে আমরা সহজ ভাষায় বলি ক্যাটাবলিজম আর হচ্ছে যে উপচিতিমূলককে আমরা বলি অ্যানাবলিজম কেমন এখানের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি ক্যাটাবলিজম থেকে আমরা মাথায় রাখি কাটা ঠিক আছে সহজ কথা আমরা ক্যাটাবলিজম থেকে কি মনে রাখি কাটা তো কাটলে কি হয় কোনো কিছুকে যদি তুমি কাটো বা ভাঙো সহজ কথা যদি আমি ধরো একটা যোগ আছে যেটা হচ্ছে এবিসি সেটাকে আমি যদি কাটি তাহলে কি হয়ে যায় ধরো এ বি একসাথে থাকলো আর সিটা আলাদা হয়ে গেল কেমন অথবা অ্যানাবলিজমের মাধ্যমে মাধ্যমে আমরা কি করতে পারি তাহলে একটা বায়োলজির যদি দুইটা জিনিস যদি পরস্পর বিপরীত হয় তাহলে একটা মনে রাখলে হয় আর একটা মনে রাখা লাগে না ঠিক আছে তাহলে হচ্ছে অ্যানাবলিজমের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি যেমন ধরো আমরা এ প্লাস বি প্লাস সি তিনটা যৌগ নিলাম এবং তাদেরকে একসাথে যুক্ত করে এ বি সি তৈরি করলাম মানে একটা হোল যৌগ তৈরি করলাম তো আমাদের শরীরে এরকম অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের কিছু উদাহরণ আছে যেমন ধরো আমরা যদি সহজ কথা ক্যাটাবলিজমের উদাহরণ ধরি ঠিক আছে ক্যাটাবলিজমের উদাহরণ হচ্ছে যে যেমন ধরো আমাদের শরীরে গ্লাইকোজেন আছে না যেটা হচ্ছে আমাদের সঞ্চিত সুগার সুগার বলি কেমন গ্লাইকোজেনকে তুমি ভেঙে গ্লুকোজ তৈরি করতে পারো কেমন কি তৈরি করতে পারো গ্লুকোজ আবার এই অ্যানাবলিজম কি করতে পারবা এবার গ্লুকোজকে তুমি গ্লাইকোজেনে রূপান্তর করতে পারবা ঠিক আছে গ্লুকোজকে তুমি গ্লাইকোজেনে রূপান্তর করতে পারবা কেমন তো এই জিনিস দুইটা আবার নিয়ন্ত্রণ করে দুইটা হরমোন ঠিক আছে তো ওই দুইটা হরমোন আমরা এখন শার্ট আউট দিব না আমরা পরে শার্ট আউট দিব ঠিক আছে তো আমার এমনি যদ্দূর মনে পড়ে যেহেতু গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় এই জিনিসটা ইনসুলিন আর হচ্ছে কে থাকে আচ্ছা আমরা পরে শর্ট আউট দিব কারণ আমার ভাইয়ার এখন একটা জিনিসটা মনে পড়তেছে না তো এইটা পড়ানোর কারণ হচ্ছে কি আমাদের প্রথম লাইনে বলা আছে যে হচ্ছে যে এই যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে অপচিতিমূলক বিপাক ঠিক আছে অপচিতিমূলক বিপাক মানে সহজ কথায় ভাঙে ঠিক আছে তো যে প্রক্রিয়া রাষ্ট্রীয়গত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত তাকে রেচন বা এক্সক্রিশন বলা হয় যে তন্ত্রের মাধ্যমে সেগুলোকে রেচন বা ইউরিনাল তন্ত্র বলা হয় এগুলো তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আমাদের হচ্ছে যে এই জিনিসটা লাগবে রেচন বা ইউরিনারি বা রেচন তন্ত্র ঠিক আছে এটা তিনটা অপর নাম আমরা একটু আজানের জন্য একটু চুপচাপ থাকতেছি আজানটা শেষ হোক তারপর আমি আবার কন্টিনিউ করবো সো লেটস সে আমাদের শরীরে প্রথম প্রধান কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেমন ধরো অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড আর ইউরোক্রোম ঠিক আছে অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড আর কি ইউরোক্রোম আচ্ছা তাহলে আমরা এখান থেকে মূলত হচ্ছে যে যে জিনিসটা আমরা একটু শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ইউরোক্রোম জিনিসটা কি ঠিক আছে আমরা ইউরিক অ্যাসিড তো মোটামুটি চিনি আবার হচ্ছে যে কি ইউরো মানে ইউরিয়া তো চিনি অ্যামোনিয়াও চিনি ঠিক আছে
কিন্তু ইউরোক্রোম শব্দটা আমরা একটুখানি নতুন নতুন, ঠিক আছে। তো নতুন এই শব্দটা হচ্ছে যে আমি মনে হয় ঠিক আছে শব্দটা মনে হয় 50 বারের উপরে বলছি, ঠিক আছে, তাও হচ্ছে যে কি ঠিক আছে। এখন দেখি ইউরোক্রোম এই শব্দটা আমরা কিভাবে কি বুঝাই সেটা একটুখানি আমরা খেয়াল করব। ইউরোক্রোম শব্দটার মধ্যে ইউরো শব্দটা মানে হচ্ছে যে ইউরিন। ইউরো শব্দটা মানে হচ্ছে কি ইউরিন, ঠিক আছে। আর ক্রোম শব্দের অর্থ হচ্ছে যে আমরা সবাই জানি ক্রোম যদি থাকে যে কোনো শব্দ শেষে এটাকে রং বোঝায়, ঠিক আছে। তাহলে ইউরিনের রং কালার বোঝানো হচ্ছে কি ইউরিন, ঠিক আছে। আবার এই রংটা আসে হচ্ছে কিসের কারণে? রংটা আসে হচ্ছে যে ইউরিবিলিন নামে একটা পদার্থ থাকে, ইউরোবিলিন নামে একটা পদার্থ থাকে, সেটার কারণে। কথা বুঝতে পারছি? এবং এই রংটা আসে। এবং আমাদের এই যে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়, যে আমাদের শরীরে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে যে মূলত তোমার পিউরিন এবং পাইরিমিডিন। ইউরিক অ্যাসিড যেটা তৈরি হয় সেটা মূলত হচ্ছে যে তোমার পিউরিন পাইরিমিডিন বিপাকের কারণে মূলত ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিন বিপাকের কারণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। যেমন ধরো অ্যাডেনিন, গুয়ানিন, আমাদের দুইটা ইউরিক অ্যাসিড সিডের তৈরির জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা তোমার আমাদের শরীরে বর্জ্য পদার্থ কিরকম কিরকম হয় সেটা হচ্ছে ধরো ঘাম, তারপরে কার্বন ডাই অক্সাইড আমরা দেখলাম। ঘামের মাধ্যমে হচ্ছে ঘর্মগ্রন্থি থেকে অতিরিক্ত পানি এবং অল্প পরিমাণে ইউরিয়া নির্গত হয়, অল্প পরিমাণে, বেশি না, একদম অল্প। পিত্তরঞ্জকের জন্য আমরা একটু দেখি বিলিরুবিন আর বিলিভার্ডিন, দুইটা তোমার পিত্তরঞ্জক থাকে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পিত্তরঞ্জক হচ্ছে যে কি বিলিরুবিন এবং বিলিভার্ডিন। দেখো এই যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন, কেমন, এখানের মধ্যে আই থিঙ্ক বিলিভার্ডিন বানানটা আমার মনে হয় ভুল হয়েছে, ভি হবে, বিলিভার্ডিন। এই যে দুইটা রঞ্জক, এগুলোকে কিন্তু রঞ্জক বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে যে তোমার মূলত এগুলো কালার কারণে হচ্ছে এই জিনিসগুলোর নাম, এগুলো হচ্ছে যে দুই ধরনের পিত্তরঞ্জক, ঠিক আছে। এখন দেখো এই বিলি শব্দটা মূলত মানে হচ্ছে যে কি, তোমরা যখনই বিলি শব্দটা শুনবে তখনই মাথায় রাখবে এটা কি পিত্ত, বাইল, ঠিক আছে। বাইল মানে হচ্ছে কি পিত্ত। বিলি শব্দের অর্থ হচ্ছে যে কি বাইল। কথা বুঝতে পারছি? এখন বিলিরুবিন হচ্ছে তোমার হলুদ, আবার বিলিভার্ডিন হচ্ছে কি সবুজ। এরপর আমরা আগের পৃষ্ঠায় চলে আসি, ঠিক আছে। এখন দেখো এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন এবং পিত্তরঞ্জক থাকে। আচ্ছা দেখো আমরা চার ধরনের মূলত বর্জ্য পদার্থের নাম শুনছি, কেমন। আমরা চার ধরনের বর্জ্য পদার্থের মধ্যে শুনছিলাম ফার্স্ট অফ অল অ্যামোনিয়া, ঠিক আছে। এরপর হচ্ছে যে ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, আর হচ্ছে যে তোমার ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, আর হচ্ছে ইউরোক্রোম, ঠিক আছে। তো আমরা জানি ইউরোক্রোমটা হচ্ছে কি এক ধরনের তোমার রঞ্জক, তো ইউরোক্রোমটা আমি বাদ দিলাম, তো বাকি তিনটার উপর ভিত্তি করে তোমার প্রাণীদের একটা শ্রেণীবিভাগ হয়। কেস ঠিক কিরকম শ্রেণীবিভাগ, যেমন ধরো ইউরোটেলিক। ইউরোটেলিক মানে ইউরিয়াকে কি করে রেচন পদ্ধতিতে ত্যাগ রূপে করে মানুষ সহ কিছু স্থলজ প্রাণী, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেহেতু মানুষ জিজ্ঞেস করা হবে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনে যে মানুষ কি ধরনের প্রাণী, ইউরিটেলিক, ইউরিকোটেলিক, অ্যামিনোটেলিক। কথা বুঝতে পারছি? তাহলে দেখো ইউরিকোটেলিকের মধ্যে পতঙ্গ, সাপ, টিকটিকি পাখি আছে। তো পতঙ্গ, সাপ, টিকটিকি পাখি মানে হচ্ছে যে যেমন ধরো ঘাসফড়িং, ঠিক আছে। ঘাসফড়িং অবশ্যই আসতে পারে, যে ঘাসফড়িং এর বর্জ্য পদার্থ কিরকম, ঠিক আছে। তাহলে হচ্ছে কি রাখবো আমরা ইউরিক অ্যাসিড। তো তারপরে হচ্ছে যে তোমার অ্যামোনোটেলিক হচ্ছে কে কে, হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ। হাইড্রাটা মাথা রাখলে হয়, কেঁচো ইচ্ছা থাকলে মাথা রাখতে পারবো, না থাকলে সমস্যা নেই, বাট হাইড্রাটা মাথা রাখা উচিত, কারণ হচ্ছে যেহেতু আমাদের হাইড্রা চ্যাপ্টারটা আছে। তো যে কারণে হচ্ছে যে এগুলোর উপরে তোমার মূলত যেমন ধরো, তো আমি বললামই যে ইউরিয়া যদি তোমার হচ্ছে যে কি থাকে প্রধান রেচন পদার্থ রূপে ত্যাগ করে তখন সেটাকে ইউরোটেলিক বলা হয়। যদি ইউরিক অ্যাসিডকে ত্যাগ করে তখন এটাকে ইউরিকোটেলিক বলা হয়। আর হচ্ছে যে কি, আর তোমার যদি অ্যামিনো অ্যাসিডকে যদি বর্জ্য পদার্থ হিসেবে ত্যাগ করে তখন সেটাকে অ্যামিনোটেলিক বলা হয়, কেমন। আচ্ছা, এখন খেয়াল করো এখানে মানুষের রেচনতন্ত্র অঙ্গগুলো কিরকম। এখন দেখো এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচননালী, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। জিনিসগুলো যদি আমি ছবিতে দেখাই তাহলে আই হোপ এগুলো তোমাদের জন্য ইজি হবে। যেমন ধরো আমাদের শরীরে বৃক্ক থাকে হচ্ছে কিরকম,
সরি ভাইয়া, একটুখানি স্মার্ট গ্রাফিক্স ট্যাবলেটে আঁকাতে এত পারদর্শী না আমি, মাত্র একটুখানি একটুখানি পড়ার জন্য হয়তো বা শেখা হচ্ছে, আর না হয় আমি এত আঁকা আঁকি এখানে তেমন একটা করি না। বোর্ডে থাকলে তো আমার সমস্যা ছিল না। তো আমরা দেখি এখানে আমাদের মানব দেহে অবশ্যই কিডনি কয়টা? দুইটা। তো আমাদের এক জোড়া কিডনি, ঠিক আছে। তো এই এক জোড়া কিডনি থেকে মূলত এখানে তোমার দুইটা রেচন নালী বের হয়, ঠিক আছে। দুইটা কি? এক জোড়া রেচন নালী, কেমন? আচ্ছা, এই এক জোড়া রেচন নালী আবার মিলিত হচ্ছে কোথায়? মূত্রথলিতে গিয়ে। আবার এই মূত্রথলিগুলো নির্গত হচ্ছে কিভাবে? মূত্রনালী হয়ে। সরি ভাই, একটু পারফেকশনিস্ট তো, সেই জন্য একটা লাইন তিনবার আঁকি। মূত্রনালী হয়ে। তাহলে দেখো, আমাদের মাথায় রাখতে হবে, আচ্ছা রেচন নালীর ইংলিশটা আমাদের একটুখানি বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে এটা রেচন নালীকে ইউরেটারও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? ইউরেটার। আর হচ্ছে যে এটার নাম হচ্ছে যে মূত্রথলির নাম হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার। আর মূত্রনালীর নাম হচ্ছে যে তোমার ইউরেথ্রা। তো আমি ইউরিথ্রাটা এভাবে মনে রাখতাম যে আমরা যখন প্রস্রাব করি তাই থ্রো করি, থ্রো করি, কি করি? থ্রো করি। তো যেটার মাধ্যমে থ্রো করি সেটার নাম হচ্ছে ইউরিথ্রা, ঠিক আছে। আর হচ্ছে যে ইউরিনারি ব্ল্যাডার আর ইউরেটার, তোমার হচ্ছে যে তাহলে বাকিটা মনে থাকবে, কোনোটাতে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না আশা করি। তাহলে হচ্ছে যে, আর একটা জিনিস মাথায় রাখবা, এগুলো কিন্তু এক জোড়া দুইটা, এক জোড়া দুইটা, ঠিক আছে। নট একটা, ঠিক আছে, এক জোড়া দুইটা। বৃক্ক দুইটা, রেচনালী দুইটা, মূত্রথলি একটা এবং মূত্রনালী একটা, ঠিক আছে। আমি কথাটা বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো, তো সে কারণে হচ্ছে যে এখানে যত কিছু আছে, তো এটা আমাদের নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে এক জোড়া বৃক্ক, এক জোড়া রেচনালী, একটি মূত্রথলি, একটি মূত্রনালী, কেমন? আর হচ্ছে রেচনালীর উপর অপর নাম হচ্ছে ইউরেটার। এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। আর এখানে দেখবা আমাদের বৃক্ক কোথায় অবস্থিত করে? কোমর অঞ্চলে কোটি, ঠিক আছে। মেরুদণ্ডের দুই পাশে একটি করে দুইটি বৃক্ক থাকে। বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত লাম্বা তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত। জিনিসগুলো এইখানের মতো জাস্ট হচ্ছে 12 থোরাসিক আর তৃতীয় লাম্বার, এতটুকু জানলেই হয়। কোনটা উপরে কোনটা নিচে এত কিছু জানা লাগে না। তো মূলত হচ্ছে এখানে এটা তোমার বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত। এটা কেন হয়? কারণ হচ্ছে যে দেখো তোমার, আমি জিনিসটাকে আবার দেখাই। তো হচ্ছে এখানে আমরা, এখানে একটা মূলত হচ্ছে যে কি অবস্থান করে? একটা যকৃত অবস্থান করে। যকৃত অবস্থান করে দেখে হচ্ছে মূলত যকৃতটাকে ঠেলা দিয়ে ডান বৃক্কটাকে নিচে নামায় দেয়, কেমন? সেই কারণে মূলত হচ্ছে তোমার ডান বৃক্কটা বাম বৃক্ক হচ্ছে একটু নিচে অবস্থান করে, কেমন? এটা কিন্তু আমরা মাথায় রাখবো যে ডান বৃক্কটা কি, বাম বৃক্ক হচ্ছে একটু নিচে অবস্থান করে। কিসের কারণে? যকৃতের অবস্থানের কারণে, কেমন? যকৃতের অবস্থানের কারণে। তো এখানে যদি আমরা একটা সোজা দাগ টানি, তাহলে যে আমরা জিনিসটা আবার বুঝতে পারবো যে একটুখানি তোমার বাম বৃক্ষটার উপর অবস্থান করতেছে। আচ্ছা, এখানের মধ্যে থেকে এরপর আমরা আগের জায়গায় চলে আসি। তো এখানে আমাদের আর কি কি ইম্পর্টেন্ট জিনিসটা লাগবে, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। প্রত্যেকটা নালী, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি, প্রত্যেকটা নালীর দৈর্ঘ্য হচ্ছে কত? 25 সেন্টিমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে তোমার এই যে মূত্রথলি পাতলা পেশি বিশিষ্ট ডেট্রুসর নামক ঐচ্ছিক অনিচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
ঠিক আছে। আবার হচ্ছে যে মূত্র আমা কি বলে তোমার ঐচ্ছিক পেশি দিয়ে কিন্তু কি মূত্রনালী ঘিরে থাকে। এখন হচ্ছে যেটা কেন জিজ্ঞেস করলে আমি সহজ কথায় বুঝাই যে হচ্ছে আমরা অনেক সময় চাইলে হচ্ছে যে মূত্র বেশি ত্যাগ করতে চাইলে করতে পারি, আবার যদি মূত্র যদি আস্তে আস্তে ত্যাগ করতে চাই সেটাও করতে পারি। তো সেই জন্য হচ্ছে যে ঐচ্ছিক পেশি দিয়ে মূত্রনালীর যে হচ্ছে যে পেশিটা সেটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু ডেট্রুসের হচ্ছে মূত্রথলির পেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হচ্ছে 700 থেকে 750 ml মূত্র ধারণ করে থাকে। যেমন এইখানে এবার আমরা সামনে যাই। তারপরে বাংলা কি বলে মূত্রথলিতে মূত্র জমা হলে ইচ্ছা থাকে কত 280 থেকে 320, এটা হচ্ছে যে মাঝখানে 40-এর ডিফারেন্স। এটা আমি এভাবে মনে রাখতাম 280 থেকে 320। তারপরে অথবা 4 7 28, 4 8 32, 4-এর গুণিতক 40-এর ডিফারেন্স, যেহেতু 4-এর গুণিতক দ্বারা মনে রাখা যায়। তারপরে এটা কি মনে রাখতে পারি 4-এর গুণিতক। কেমন? আচ্ছা, তারপরে খেয়াল করি। তো পুরুষের মূত্রথলির পশ্চাৎ, আচ্ছা এগুলো লাগবে না, যেহেতু মূত্রনালীর দৈর্ঘ্য হচ্ছে কত, পুরুষ হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। ঠিক আছে। আর স্ত্রীতে হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। সরি, বাহিরে হচ্ছে এর দৈর্ঘ্য মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার নারী দেহে। ঠিক আছে। তো আমরা 3.5 থেকে 4 মাথায় না রেখে আমরা হচ্ছে যে জাস্ট 3 মাথায় রাখবো, 3 অথবা হচ্ছে যে 4 মাথায় রাখবো, 3 4 এরকম রাখে না, একদম অ্যাকুরেটলি মুখস্থ করতে হয় না। ঠিক আছে। মূত্রের বাইরের দিকে নিষ্কাশন করার প্রধান আচ্ছা এগুলো তোমার তেমন একটা লাগে না। আচ্ছা, পুরুষের ইয়ত্রের মাধ্যমে বীর্য নির্গত হয়, এটা তোমার লাগবে না, এটা তো তোমরা এমনিই জানো। আর হচ্ছে যে দেখো, যখন হচ্ছে যে তোমার 18 থেকে 19 তোমাকে কোশ্চেনে দিবে। ঠিক আছে, 18 থেকে 19 জিজ্ঞেস করবে। 2 নাম্বার অপশনে দিবে 180 থেকে 190, 3 নাম্বারে দিবে 0.18 থেকে 0.19, আর 4 নাম্বারে দিবে 1.8 থেকে 1.9। আচ্ছা, তো এইসব ক্ষেত্রে ধরো এটাতে দিল হচ্ছে মিটার, এটাতে দিল হচ্ছে যে তোমার মিলিমিটার, আর এটাতে দিল হচ্ছে যে তোমার সেন্টিমিটার, আর এটাতে দিলে হচ্ছে যে তোমার আবার মিলিমিটার। কেমন? তাহলে খেয়াল করো। তো তুমি যখন হচ্ছে যে তাকাবা তখন হচ্ছে যে মনে হবে যে খুবগুলো আনসার খুবই কাছাকাছি। কেমন? সবগুলো আনসার কাছাকাছি, কিন্তু আনসার কিন্তু একটা, এটা তো আমরা জানি, কিন্তু এখন কোন আনসার সবসময় খেয়াল করবা। এসব ধরনের কোশ্চেন দিলে এককের দিকে খেয়াল করবা। ঠিক আছে। যে কোনো কোশ্চেনে নাম্বার রিলেটেড থাকলে সেটা তুমি যদি বুঝো যে এখানে একক আছে, তাহলে সবসময় চেষ্টা করবা এককের দিকে খেয়াল রাখতে, কারণ একক থেকেই মূলত কোশ্চেনটা ঘুরানো হয়। ঠিক আছে। তো আনসার হবে এটা। বাট কখনোই ধূপধাপ হচ্ছে 18 থেকে 19 খুঁজতে যায় না, 18 19 খুঁজে খুঁজে ধূপধাপ দাগাই ফেলিও না ভাই, এই ভুলটা ভাইয়া করতাম, তো সুতরাং সেই জন্য তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি। আচ্ছা, এরপর আসি আমরা বৃক্কের গঠনে। ঠিক আছে। তো বৃক্কের গঠনের মধ্যে দেখবা এটা হচ্ছে 10 থেকে 12 আর 5 থেকে 6, তো এটা মাথায় রাখবা অর্ধেক হয়ে যায়। 10 থেকে 12 অর্ধেক হচ্ছে 5 থেকে 6, 6-এর অর্ধেক হচ্ছে 3, মানে হাফ হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে। তারপর পুরুষের মধ্যে থেকে মাথায় রাখবে এখানে খুব সহজ, 150 থেকে 170 কি 20-এর ডিফারেন্স। আবার 130 থেকে 150 মানে কি আবারও 20-এর ডিফারেন্স। 150টা কমন রাখবা, 150 কমন রেখে আগে 20 মাইনাস করে 130-এ যাবা, আবার 20 যোগ করে 170-এ আসবা। ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী। তাহলে প্রথমটা হচ্ছে, আর কম মাথায় রাখবা, কম রেঞ্জে যেগুলো থাকবে সবগুলো নারী দেহে কম কম থাকে, এবং হচ্ছে যে পুরুষ দেহে বেশি বেশি থাকে, সেটা হচ্ছে কমন নিয়ম। শুধুমাত্র মনে হয় পেলভিসে, মানে হচ্ছে যে তোমার পেলভিসটা পেলভিস বোন যেটা আছে সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে বড় হয় আর ছেলেদের ক্ষেত্রে ছোট হয়, কারণ হচ্ছে যে গর্ভাবস্থায় ওখানে মূলত বাচ্চাটা অবস্থান করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি এই কি বলে অবতল অংশ উত্তল অংশ, এগুলো ভাইয়া হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে যখন বৃক্কের গঠন পড়াবো তখন বুঝাবো, সমস্যা নাই। এরপর দেখো সম্পূর্ণ বৃক্ক ক্যাপসুল নামক তন্তু। আচ্ছা, এখন ক্যাপসুল এটা কোথায় থাকে, আরেকটা জায়গায় আমরা ক্যাপসুল বলছিলাম, সেটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। কেমন? গ্লিসন্স ক্যাপসুল, এটা হচ্ছে যে লিভারের আবরণী। কিসের আবরণী ভাইয়া? এটা হচ্ছে লিভারের আবরণী, লিভারের আবরণী। কেমন? আচ্ছা, তো অন্তর্গঠনের মধ্যে দেখবা বাইরের অবস্থিত অপেক্ষাকৃত সাদা। আচ্ছা, এগুলো আমরা একটুখানি এবার অন্তর্গঠনে চলে যাই। আমরা দেখতে হবে এবার অন্তর্গঠন। দেখি, আমরা একবার একটা বৃক্ষ আঁকি। কেমন? একটাই তো আঁকবো, 10টা তো আঁকবো না। বৃক্ষ আঁকলাম।
বৃক্কের যদি আমরা একটা আবরণী দেখি, সেই আবরণীটা যেহেতু বৃক্কের আবরণী, এটার নাম তো ক্যাপসুল আমরা জানি, এটার নাম যেহেতু বৃক্কের আবরণী, এটার নাম হবে রেনাল ক্যাপসুল। কি নাম হবে? রেনাল ক্যাপসুল। কেমন? আচ্ছা, বৃক্ক যে কোনো কিছু প্রবেশ করে এবং বের হয় যে রাস্তাটা দিয়ে, ঠিক আছে, বৃক্কে যে কোনো কিছু প্রবেশ করে এবং বের হয় যে রাস্তাটা দিয়ে, সেটার নাম হচ্ছে যে প্রবেশ পথটার নাম হচ্ছে যে হাইলাম। ঠিক আছে, এইটার ভিতর দিয়ে হচ্ছে যে কি করবে, কোনো কিছু প্রবেশ করবে, এটার ভিতর দিয়ে কোনো কিছু বের হবে। কথা বুঝতে পারছি? তাহলে এই প্রবেশ পথটার নাম হচ্ছে কি হাইলাম। আচ্ছা, এই হাইলামে কি কি প্রবেশ করে সেটা যদি আমরা চিন্তা করি, কি কি প্রবেশ করে। প্রবেশ হচ্ছে খুবই সোজা, তোমার রেনাল ধমনী আর রেনাল স্নায়ু। ঠিক আছে, রেনাল ধমনী আর হচ্ছে কি রেনাল স্নায়ু। ওকে, আর তাহলে এখান থেকে কি কি বের হয়, এখান থেকে কি কি বাহির হয়? বাহির হয় হচ্ছে যে তোমার রেনাল শিরা এবং লসিকা নালী। কেমন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। রেনাল শিরা এবং লসিকা নালী হচ্ছে মূলত এই যে বৃক্ক থেকে বের হবে। লসিকা নালী, আরেকটা জিনিস বের হয়, সেটা হচ্ছে ইউরেটার বা রেচন নালী। তো হিউজ শার্ট আউট টু লসিকা নালী, কারণ হচ্ছে যে লসিকা নালী আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানে অংশ আমাদের শরীরে। তো ওইটা শার্ট আউট আমি পরে দিব, তো এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট ইউরেটার, হয়তোবা তোমরা জানো কেন ইম্পর্টেন্ট। কারণ লসিকা নালী না থাকলে আমাদের শরীরে যে হচ্ছে যে তরল পদার্থগুলো আছে সেগুলো সাইকেল হয়তো, তো ওগুলো যদি সাইকেল না হইতো তাহলে আমাদের শরীর অনেক ফুলে যেত। ঠিক আছে, তো যখন ফুলে যায় বা হচ্ছে যে এগুলো না শুনলে আমাদের হচ্ছে অনেক বেশি কি হয়, অনেক অবস্থা খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ হয়ে যায় মানে আমাদের শরীর টরীর ফুলে যাবে, এবং শরীর ফুলে গেলে তখন কিন্তু আমাদের অনেক সময় দেখো না, মা বাবাদের হচ্ছে যে একদম, বা হচ্ছে যে তুমি হচ্ছে যদি তোমার দাদা দাদি দেখে থাকো তাহলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে শরীর ফুলে যায়। শরীর ফুলে যাওয়ার কারণ হচ্ছে যে মানে আমার তাড়াতাড়ি লসিকা গ্রন্থিটা কাজ করতেছে না। দেখো, এই যে বৃক্ক, এই বৃক্কর মাথার উপরে একটা তোমার একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটাকে কি বলা হয়, উপরে থাকে। তো তো এটাকে ফার্স্ট অফ অল উপরে যেহেতু থাকে, কিসের উপরে থাকে ভাইয়া, এটা উপরে থাকলে ফার্স্ট অফ অল সুপ্রা। ঠিক আছে, সুপ্রা আবার ওই যে টয়োটা সুপ্রা মনে করিও না, এটা হচ্ছে যে মাথার উপরে, উপরে বুঝাকে সুপ্রা, যেহেতু কিসের উপরে আছে, বৃক্কের উপর আছে, সেজন্য সুপ্রা রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এটা একটা কি গ্রন্থি? এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি মানে অবভিয়াসলি এটা কি করবে, অন্তঃক্ষরা গ্রন্থি। তো এখান থেকে হরমোন নির্গত হয়, কেমন, সহজ কথায়। আর এটার নাম হচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল, ঠিক আছে। তো এই সুপ্রারেনাল গ্ল্যান্ডে মূলত হচ্ছে যে আমরা দুইটা অংশ খুঁজে পাই, যদিও এটা হচ্ছে হরমোনের অংশ, বাট তাও আমি দেখাই দিই। সুপ্রারেনাল গ্ল্যান্ডে তোমার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে যে কোনো ধরনের গ্ল্যান্ড বলো, সবকিছু বলো, আমাদের মানে শরীরে যতগুলো অঙ্গ আছে সেখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভিতরের অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডেরও দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার কর্টেক্স অংশ, একটা হচ্ছে মেডুলা অংশ। আমরা হচ্ছে কি বলে এই কি বাইরের অংশগুলোকে কর্টেক্স বলে আর ভিতরের অংশগুলোকে মেডুলা বলি। তো এই কর্টেক্স অংশ থেকে যে যে তোমার হরমোন নির্গত হয়, সেগুলোর নাম হচ্ছে যে মিনারোলো কর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড।
গ্লুকোকর্টিকয়েড, কেমন, আর এটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। ঠিক আছে। আচ্ছা, মিনারেলোকর্টিকয়েডের নাম হচ্ছে যে, আর এটা নাম হচ্ছে যে অ্যালডোস্টেরন, আর এটাকে বলা হয় হচ্ছে যে অ্যালডোস্টেরন, আর গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল। তো আর মেডুল অংশ থেকে তোমার হচ্ছে যে নির্গত হয় হচ্ছে, তোমরা সবাই চিনো অ্যাড্রেনালিন। আমরা যখন কোনো কিছু মানে বিপদে পড়ি, যে হরমোনটা আমাদের নির্গত হয় অ্যাড্রেনালিন, আর হচ্ছে যে এটার অপর নাম হচ্ছে এপিনেফ্রিন। আর তোমরা দেখবা বিভিন্ন রকমের সিনেমাতে তোমার এপিনেফ্রিন শট দেয়, বা এপিপেন দিয়ে হচ্ছে তোমার শট দেওয়া হয়। ঠিক আছে। আর একটা হচ্ছে যে নর অ্যাড্রেনালিন অথবা নর এপিনেফ্রিন। তো এপিপেনের মধ্যে হচ্ছে মূলত অ্যাড্রেনালিন হরমোনটা থাকে, যেটা মূলত হ্রাস করে আমাদের যখন হচ্ছে ধরো সাপোজ আমাদের হার্ট যদি মানে তোমার কি বলে স্টপ হয়ে যায়, তো বিটিং করানোর জন্য মানে আমাদের যেহেতু হার্টটাকে আবার স্টার্ট করতে হয়, স্টার্ট করানোর জন্য এপি শট বা এপিপেন দিয়ে বা অ্যাড্রেনালিন তোমার শরীরে পাঞ্চ করা হয়, যাতে করে আবার কি করে হার্টটা চালু হয়। ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, এই যে আমাদের এখানে হাইলামের ভিতর দিয়ে প্রবেশ করতেছে। ঠিক আছে। তো আবার আমি যেটা বলতেছি যে আমরা নতুন পেজে যাই। মানে এক এক সময় এক এক ঝামেলা। ঠিক আছে। এখানে যদি আমি একটা লাইন এখানে যদি আমি একটা লাইন কল্পনা করি। ঠিক আছে। এই লাইনের এই পাশে হচ্ছে কি কর্টেক্স, এই লাইনের এই পাশে কি কর্টেক্স, এই লাইনের ভিতরে হচ্ছে হচ্ছে তোমার মেডুলা। কেমন, এই লাইনের ভিতরে হচ্ছে কি মেডুলা। তো এই মেডুলাটা তোমার হচ্ছে যে বিভিন্ন রকমের পিরামিড শেপ কিছু কিছু অঙ্গ দিয়ে তৈরি। যেমন ধরো এরকম, ঠিক আছে। এই যে পিরামিড যেগুলো দিয়ে তৈরি, এদেরকে বলা হয় রেনাল পিরামিড। এদেরকে কি বলা হয়? এদের বলা হয় রেনাল পিরামিড। কেমন? আচ্ছা। তো এই যে রেনাল পিরামিডের দুইটা অংশ আছে। রেনাল পিরামিডকে যদি আমি এভাবে অঙ্কন করি, এই রেনাল পিরামিডের দুইটা অংশ আছে। তোমার হচ্ছে যে উপরের একটা চোখা অংশ, নিচের একটা হচ্ছে প্রশস্ত অংশ। কেমন? আচ্ছা, যদিও হচ্ছে যে তোমার এই জিনিসটা এরকম মানে শার্প থাকে না, এজেস গুলো একটুখানি আহ, এই এজেস গুলো একটু হচ্ছে যে ভোতা টাইপসের থাকে আর কি, সহজ কথায়। এটাকে ইংলিশে বলা যায় ব্লান্ট। ঠিক আছে। এজেস গুলো একটু ব্লান্ট থাকে, ভোতা টাইপসের, একটুখানি গোল আকার, ব্লান্ট। কেমন? আচ্ছা। তো এটার উপরের অংশটাকে বলা হয় হচ্ছে যে চোখা অংশটাকে বলা হয় রেনাল পেলভিস। আর নিচের অংশটাকে বলা হয় রেনাল, এই চোখা অংশের সামনের অংশটাকে বলা হয় রেনাল পেলভিস। এই অংশটাকে বলা হয় হচ্ছে তোমার রেনাল পেপিলা। রেনাল পেপিলা। তো এটা মানে মূলত হচ্ছে যে তোমার দুইটা মুখ থাকে। একটা মুখ হচ্ছে তোমার মূলত মেডুলার দিকে মুখ করে থাকে, আর একটা হচ্ছে তোমার কর্টেক্সের দিকে মুখ করে থাকে। যে অংশটা মেডুলার দিকে মুখ করে থাকে সেটাকে বলা হয় রেনাল পেপিলা, আর যে অংশটা কর্টেক্সের দিকে মুখ করে থাকে সেটাকে বলা হয়, সেটাকে তেমন কিছু বলা না, এখানে কি থাকে, কর্টেক্স থাকে। আচ্ছা। তো এরপরে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা
কর্টেক্সের কিছু অংশ এই রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে অবস্থান করতেছে। কেমন? রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে অবস্থান করতেছে। এই যে কর্টেক্সের কিছু অংশ রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে অবস্থান করতেছে, এদেরকে বলা হয় রেনাল কলাম। এটাকে কি বলা হয়? রেনাল কলাম। এবং এরা কিন্তু কিসের অংশ? কর্টেক্সের অংশ। কর্টেক্সের অংশ। এখানে মূলত তোমার এই যে মূত্রগুলো তোমার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে 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 কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নালী থাকে। ঠিক আছে? এখানে কিছু কিছু ক্ষুদ্র নালী থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র নালী মিলিত হয়ে একটা কমন নালী তৈরি করে। কেমন? তাহলে দেখো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলোকে বলা হয় হচ্ছে যে তোমার এই রেনাল হয়ে তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র নালী, প্রথমে এই যে মূত্রগুলো তৈরি হয়, মূত্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নালীর মাধ্যমে কি হয়, প্রত্যেকটা রেনাল প্যাপিলা থেকে কালেকশন হয়। যে নালীর মাধ্যমে রেনাল প্যাপিলা থেকে কালেকশন হয় সেটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। ঠিক আছে? কি বলা হয়? মাইনর ক্যালিক্স। আচ্ছা, তো মাইনর ক্যালিক্স থেকে সেটা তারপরে কোথায় আসে, সবাই একটা বড় একটা জায়গায় জমা হয়, সেটাকে বলা হয় মেজর ক্যালিক্স। ঠিক আছে? আর মেজর ক্যালিক্স থেকে সেটা পরে দিয়ে রেনাল পেলভিস হয়ে ইউরেটারের মাধ্যমে চলে আসে, রেনাল পেলভিস হয়ে তোমার ইউরেটারের মাধ্যমে চলে আসে, ইউরেটারে চলে যায়। ঠিক আছে? ইউরেটারে চলে আসে এবং ইউরেটার থেকে সেটা পরে দিয়ে হচ্ছে মূত্রথলিতে গিয়ে জমা হয়। এই যে ইউরেটার। কথা বুঝতে পারছি? তো এই জিনিসগুলাই হচ্ছে যে তোমার আমরা এখানে দেখব গঠনে, বৃক্কের গঠনে দেখি। বৃক্কের লম্বচ্ছেদে 3টে অংশ থাকে। অপেক্ষাকৃত গাঢ় অঞ্চলটি হচ্ছে যে কর্টেক্স, আর মধ্যখানে হালকা লাল রঙের মেডুলা থাকবে, ভিতরে পেলভিস থাকে। ঠিক আছে? এই যে বাইরের অংশটা হচ্ছে কি কর্টেক্স, মাঝখানে হালকা লাল রঙের হচ্ছে যে তোমার মেডুলা, আর লাস্টে দিয়ে সাদাতে পেলভিস। কেমন? কর্টেক্সের হালকা 8 থেকে 18টি, তো মাথায় রাখতে হবে জাস্ট 8, মানে কি তোমার 8 থেকে 18। এটা কিভাবে মাথায় রাখবে যে দোনোটার শেষে কি থাকবে? 8 থাকবে, মানে 8টা ফিক্সড। এগুলো রেনাল পিরামিড বলা হয়, এটা তো আমরা জানি। পিরামিডের গোড়া থেকে কর্টেক্সের দিকে 10 থেকে 15 বা 25টা ছিদ্রযুক্ত প্যাপিলা, যে আমি তোমাকে দেখালাম যে প্যাপিলা থাকে এখানে, কিছু প্যাপিলার মুখ করে কিছু কিছু ছিদ্র থাকে, ছোট 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 10 থেকে 25টা। কেমন? তারপরে এই রেনাল পেলভিস উন্মুক্ত হয়। 2টি রেনাল পিরামিডের কর্টেক্সে কিছু স্তম্ভের মতো মেডুলার গহ্বরে, যে এই জিনিসগুলোকে কি বলা হয়? রেনাল কলাম বলা হয়। যে কর্টেক্সের অংশগুলো রেনাল পিরামিডের মাঝখানে চলে গেছে সেটাকে কি বলা হয়? রেনাল কলাম। এরপরে ফানেলের মতো প্রসারিত হয়ে অংশটি রেনাল পেলভিস বলা হয়। এই যে ফানেলের মতো প্রসারিত অংশটাকে কি বলা হয়? রেনাল পেলভিস। কেমন? এখানের মধ্যে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্সের কথাটা কোথায় ছিল? এটা পরে আছে। এই যে এর মধ্যে 2টি 3টি হচ্ছে প্রধান শাখা এখানে দেখবা। সেটা হচ্ছে দেখি এখানে রেনাল পিরামিড, ইউরেটার লেখা আছে, রেনাল ক্যাপসুল লেখা আছে, মেজর ক্যালিক্সে বিভক্ত হয় মোট 8 থেকে 14টি মাইনর ক্যালিক্স। ফার্স্টে হচ্ছে তোমার মাইনর ক্যালিক্সের মাধ্যমে জিনিসগুলো কালেক্টেড হয়। কোথায় গেল মাইনর ক্যালিক্স? আচ্ছা, এরপরে হচ্ছে যে 2-3টা মেজর প্রধান শাখা মেজর ক্যালিক্স গঠন করে। এরপরে মেজর ক্যালিক্স গুলো হচ্ছে যে 8 থেকে 10টি মাইনর ক্যালিক্স সৃষ্টি করে। তো এটা মূলত হচ্ছে যে তোমার নিচ থেকে উপরের কথাটা বুঝাই হচ্ছে যে ইউরেটার থেকে তারপরে ফার্স্টে মেজর ক্যালিক্স থেকে মাইনর ক্যালিক্সে বিভক্ত হয়। ঠিক আছে? বৃক্কে মূত্র সৃষ্টি হলে তা প্যাপিলা হয়ে দেখছো মাইনর ক্যালিক্স থেকে প্রবেশ করে, মূত্রকে মেজর ক্যালিক্স হয়ে রেনাল পেলভিসে অতিক্রম করে ইউরেটারে প্রবাহিত হয়। মানে ফার্স্ট অফ অল এখানে মাইনর ক্যালিক্স থেকে কালেকশন হয়, মাইনর ক্যালিক্স থেকে কালেকশন হয়ে তারপর সেটা মেজর ক্যালিক্সে আসে। এগুলো কালেকশন হয়ে তারপর একটা বড় একটা নালী তৈরি করে। নালীটা আবার তারপরে কোথায় উন্মুক্ত হয়, এরকম আরো 2-3টা বড় বড় নালী একসাথে যুক্ত হয়ে পেলভিস মানে অতিক্রম করে সাথে কি হয়, তোমার মূত্রথলিতে উন্মুক্ত হয়। ঠিক আছে? এখন বৃক্কের কাজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার বৃক্কের কাজের যে হেডিং গুলো আছে সেগুলো। ঠিক আছে? যেমন ধর রক্ত পরিশোধন করে। ঠিক আছে? হেডিং গুলো কিন্তু আমি কিন্তু বলতেছি না ভিতরে সবগুলো কন্টেন্ট ইম্পর্টেন্ট।
যেগুলোতে আমি বলবো সেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো দেহে পানি সমতা রক্ষা বা অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন শব্দটা মানে কি? অসমোরেগুলেশন শব্দটা একটুখানি নতুন, বাট খুবই কাজে দিবে সামনে। আমরা সামনে পড়বো অসমোরেগুলেশন, আমরা শব্দটা একটুখানি লিখে রাখি, ঠিক আছে? একটা শব্দ লিখবো আমরা, র্যান্ডম শার্ট আউট টু অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন। তো আমি এটা এখান থেকে একটুখানি হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে কি, অসমো শব্দের অর্থ হচ্ছে যে কি, অসমোসিস বা পানি, আর রেগুলেশন মানে হচ্ছে কি নিয়ন্ত্রণ। তাহলে পানি নিয়ন্ত্রণ করে যে যে প্রক্রিয়ায়, বা পানি নিয়ন্ত্রণ হয় যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হবে? অসমো রেগুলেশন বলা হবে। কেমন? এরপরে দেখো অন্যান্য পদার্থের অপসারণ। অন্যান্য পদার্থের অপসারণ যেমন একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে বদ্ধ পদার্থ, যেমন ধরো মানে টক্সিক পদার্থ, ভেজাল ভেষজ পদার্থ ইত্যাদি এর অপসারণ করে। অম্ল ক্ষারের সমতা বজায় রাখে, পিএইচ নিয়ন্ত্রণ করে। পিএইচ নিয়ন্ত্রণ হয় হচ্ছে বাইকার্বনেট আয়নের মাধ্যমে। সেটা আমরা হচ্ছে যারা হচ্ছে যে এইচএসসি তে পড়ছি, এইচএসসি না পড়লেও মূলত হচ্ছে বাইকার্বনেট আয়নের দ্বারা, আচ্ছা আমি এটা সামনে দেখাই দিব বাইকার্বনেট আয়নের দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়। লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করা হয়, আর হচ্ছে যে অবিশ্রবণ নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ, হরমোন উৎপাদন, এটা বেশি ইম্পর্টেন্ট। এরিথ্রোপয়েটিন, প্রোস্টোগ্লাডিন এবং এনজিওটেনসিন। আচ্ছা, এখানের মধ্যে থেকে এরিথ্রোপয়েটিন শব্দটা আমরা আগেও শুনছি। এরিথ্রোপয়েটিন শব্দটা কোথায় শুনছি? এরিথ্রোপয়েটিন শব্দটা শুনছি হচ্ছে রক্ত হিমাটোপয়েসিস যেখানে আমরা পড়ছিলাম সেখানে, ঠিক আছে? এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন একটুখানি ঠিক করে দিই। তো ইরিথ্রোপয়েটিন মূলত হচ্ছে তোমার ইরিথ্রোপয়েসিসের তৈরি সাহায্য করে। ইরিথ্রোপয়েসিসে হেল্প করে। কেমন? আচ্ছা, তো ইরিথ্রোপয়েসিস মানে কি? ইরিথ্রোপয়েসিস মানে হচ্ছে যে, সহজ কথা আমরা দেখি, ইরিথ্রো মানে হচ্ছে আরবিসি, পয়েসিস মানে হচ্ছে টু প্রডিউস অর মেনটেন। টু প্রডিউস এবং মেনটেন, শুধু একটা জিনিস প্রডিউস করলে তো হয় না, এটা তো মেনটেন করতে হয়, তাই না? এটা মেনটেন এবং প্রডিউস করা হচ্ছে কি ইরিথ্রোপয়েসিসের কাজ, ঠিক আছে? আচ্ছা, ইরিথ্রোপয়েসিসের কাজ। তো মূলত ইরিথ্রোপয়েটিন হরমোনটা তোমার মূলত হচ্ছে কি করে, এই যে তোমার আরবিসি উৎপাদনে সাহায্য করে। আর একটা হচ্ছে যেমন ধরো ডাব্লিউবিসি যদি উৎপাদন করা হয় তখন সেটাকে বলা হয় গ্রানুলোপয়েসিস। কেমন? আর আমরা এই জিনিসটা তোমার হচ্ছে আরো কিছু কিছু এনজাইমের নাম এখানে মনে হয় অ্যাঞ্জিওটেনসিন, আচ্ছা প্রোস্টোগ্লাডিন, ঠিক আছে? এই জিনিস দুইটা হরমোনের নাম শিখলাম। আর হচ্ছে যে বৃক্ক এরিথ্রোপয়েটিন, এটা মাথায় রাখতে হয় ইপিএ দ্বারা, ইপিএ, এপা। কেমন? তারপরে তোমার এরিথ্রোপয়েটিন তুমি এপা মাথায় না রাখে তুমি এপ মাথায় রাখতে পারো, এপ। কেমন? আচ্ছা, এনজাইমকরণ, বৃক্কে রেনিন এনজাইমকরণ করে, যেটা মূলত কার্যকারিতা হরমোনের মতোই। আচ্ছা, রেনিন এনজাইম আমরা শব্দটা আরেক জায়গায় শুনছিলাম, রেনিন শব্দটা আমরা আরেক জায়গায় শুনছিলাম, রেনিন। কেমন? রেনিন শব্দ দিলাম হচ্ছে তোমার কোথা থেকে এনজাইমটা নির্গত হয়। রেনিন এনজাইমটা যেহেতু বৃক্ক থেকে নির্গত হয়, একটা জায়গা থেকে নির্গত হয় শরীরে, সেটা হচ্ছে পাকস্থলী। কেমন? আচ্ছা, তো পাকস্থলী থেকে যে রেনিন এনজাইমটা নির্গত হয় সে কি কাজ করে? সে মূলত আমাদের দুধে যে এনজাইমটা থাকে, বা সরি দুধে যে প্রোটিনটা থাকে, কেসিন প্রোটিন বলা হয়, ঠিক আছে? দুধে যে কেসিন প্রোটিনটা থাকে সেটাকে আমার প্যারাকেসিনে রূপান্তর করে, যেটা থেকে পরে দিয়ে হচ্ছে তোমার ভেঙে টেঙে তোমার জাস্ট প্রোটিনটা থেকে যায়, বাকি সব কিছু আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে তো তোমার মূলত পাকস্থলীতে আমরা পাই। তো আমরা এখানের মধ্যে তোমার রেনিন এনজাইম কোনটা
পাকস্থলী এবং কোনটা কি এই বৃক্কের, সেটা কিভাবে বুঝবো? আমাদের তো বুঝার কোনো উপায় নাই এক্সেপ্ট ফর তোমার বানান। অবশ্যই বানানের মধ্যে ডিফারেন্স আছে, বাট আমাদেরকে তো হচ্ছে যে ভর্তি পরীক্ষা বানান তো দিবে না। তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে প্রশ্ন দেখে বুঝে যাবো। কি দেখে বুঝবো? প্রশ্ন দেখে। প্রশ্ন দেখে বুঝে যাব। কারণ তোমাকে যেটা বৃক্কের কোশ্চেন সেখানে কখনো পাকস্থলীকে তোমার একসাথে ইনক্লুড করবে না, কারণ ওরাও জানে, প্রশ্নকর্তারাও জানে যে হচ্ছে কি এটাতে তুমি গুলাই ফেলবা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হোমিওস্টেসিসের ভূমিকা রাখে। কিছু ভূমিকা রাখে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস শব্দটা আমরা শুনছি, অবশ্যই শুনছি, আগে শুনছি, বাট এখনো হয়তো বা হচ্ছে যে জিনিসটা আমরা চিন্তা করে রাখি নাই, বা হচ্ছে যে এত কিছু তেমন একটা মানে এটা নিয়ে তেমন একটা বেশি আমরা ঘাটাঘাটি করি নাই। কেমন? আমাদের শরীরে দুইটা ধরনের নাম হোমিওস্টেসিস শব্দটা মানে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি হোমিও শব্দের অর্থ হচ্ছে যে কি হোম আছে না, তো হোমের মধ্যে আসলে কি সবকিছু তোমার স্বাভাবিক থাকে। তুমি হোম থেকে যখনই বাইরে হও তখন তোমার মনে হয় কি সবকিছু আবার স্বাভাবিক, তুমি অনেক বেশি অস্থিতিশীল অবস্থা আছো। তাহলে হোমে আসলে তোমার থেকে যদি স্টেবল মনে হয়, তাহলে হোমিওস্টেসিস মানে হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে? কেন? কারণ তুমি হোমে আসো। আচ্ছা, আরেকটা আছে হিমোস্টেসিস। হিমোস্টেসিস মানে কি? হিমোস্টেসিস মানে হচ্ছে যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। কি বাঁধার প্রক্রিয়া? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য আছে, একটা হোমিও, একটা হিমো। মাথাটা বুঝিও। একটাতে ও হচ্ছে তোমার, সরি, হিমো আর হোম, দুইটার মধ্যে পার্থক্য আছে, একটুখানি বুঝে বাসার থেকে পড়ে যাইও, কারণ যদি না বুঝো তাহলে তখন কিন্তু গুলাই ফেলবা। কারণ হচ্ছে হিমিওস্টেসিস হয় হচ্ছে তোমার অনুচক্রিকাতে। অনুচক্রিকাতে তোমরা এটা পড়ছো, রক্ত জমাট বাঁধা সময় অনুচক্রিকা। আর হোমিওস্টেসিস হচ্ছে তুমি হচ্ছে এখানে পড়বা, তারপর হচ্ছে ফুসফুসে পড়তে পারো। ঠিক আছে? তারপরে দেখো এফ শব্দটা দিয়ে আবার হচ্ছে আমরা আরেকটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের তিনটা সাইড থাকে। রাইবোজোম, তো রাইবোজোমের তিনটা সাইড থাকে, যে অ্যামিনো অ্যাসিড সাইট, পেপটাইডাল সাইট, এক্সিট সাইট। সেখানে আমি এফ দ্বারা মনে রাখতাম। ঠিক আছে? এরপর দেখো গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস শব্দটা আমরা একটুখানি খেয়াল করি। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করো, গ্লুকো শব্দটা আসে হচ্ছে কোথা থেকে ভাইয়া? গ্লুকো শব্দটা আসে হচ্ছে গ্লুকোজ থেকে। কেমন? গ্লুকোজ থেকে। আর নিও, নিও মাথায় রাখবা হচ্ছে যে নতুন। নিও শব্দ থেকে মাথায় রাখবা কি নতুন। আর জেনেসিস মানে কি তৈরি করা। তো যদি তুমি কোনোভাবে যদি নতুন ভাবে গ্লুকোজ তৈরি করো, তাহলে হচ্ছে কি সেটাকে কি বলা হয়? গ্লুকোনিও জেনেসিস বলা হয়। ঠিক আছে? তো নতুন ভাবে গ্লুকোজ কিভাবে তৈরি করতে পারি? যেমন ধরো অশর্করা, অশর্করা বা নন কার্বোহাইড্রেট থেকে যদি তুমি শর্করা তৈরি করো, সেটা খুবই আনরেকমেন্ডেড। কারণ হচ্ছে এতগুলা তোমার মানে এটা শরীরের জন্য খুবই ডেঞ্জারাস। যেটা সহজ কথায় আমরা যখন হচ্ছে যে নন কার্বোহাইড্রেট বলতে কিরকম, যেমন ধরো প্রোটিন আছে, ফ্যাট আছে, তখন কি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। মানে নতুন করে আমি কি করতেছি? শরীরে কার্বোহাইড্রেট তৈরি করতেছি। এটাকে কি বলা হয়? তোমার গ্লুকোনিও জেনেসিস। কেমন? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে কি তোমার কোথায় হয়? বৃক্কে হয়। কত পার্সেন্ট? 20%। এটা কিন্তু মাথায় রাখবা। সেটা হচ্ছে যে 20% হচ্ছে তোমার গ্লুকোজ সরবরাহ করে বৃক্ক। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি 80% করে থাকে হচ্ছে তোমার লিভারে। 80% কোথায়? লিভারে। কেমন? আর হচ্ছে তোমার এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে ভিটামিন ডি এর কার্যকরী রূপ। ভিটামিন ডি এর কার্যকরী রূপ হিসেবে তৈরিতে ভূমিকা রাখে। আচ্ছা, ভিটামিন ডি এর কার্যকরী রূপ বলতে কি বোঝায়? ভিটামিন ডি এর কার্যকরী রূপ হচ্ছে তোমার
আমি এখানে একটুখানি কষ্ট করতেছি, একটুখানি তোমরা বুঝে নিও জিনিসটা কেমন। ভিটামিন ডি এর কার্যকারী রূপ, সেটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি ক্লোইক্যালসিফেরল। 125 ডাইহাইড্রোক্সি তো মূলত হচ্ছে এর 1 নাম্বার কার্বনের সাথে মূলত হচ্ছে যে তোমার এই বৃক্কে আসি জিনিসটা যুক্ত হয়, কেমন। তো এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, তোমার ভিটামিন ডি এর অ্যাক্টিভ রূপ তৈরি করতে কে সাহায্য করে? বৃক্ক সাহায্য করে, কেমন। ক্যালসিয়ামের ভূমিকা রাখে। এরপর দেখো বৃক্কের সূক্ষ্ম গঠন। তো আমরা হচ্ছে, এবং এর অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে যে নাম তোমার হচ্ছে যে ক্যালসিফেরল। আচ্ছা এটাকে লিখে দিই, অ্যাক্টিভ ফর্মের নাম হচ্ছে কি ক্যালসিফেরল। ঠিক আছে। এরপর আমরা আসি তোমার বৃক্কের গঠন। বৃক্কের প্রতিটি তোমার হচ্ছে যে নেফ্রন, এখানে একটু নাম্বারের জিনিসপাতি একটু বেশি আছে, যে 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 3 থেকে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর হচ্ছে যে প্রতি বৃক্ষে 10 থেকে 12 লক্ষ কি থাকে? নেফ্রন থাকে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে বৃক্কের গাঠনিক এককে নেফ্রন বলা হয়। মানে আমাদের বৃক্ক ছোট ছোট খালি মানে তোমার ওটা দিয়ে গঠিত, এবং প্রতিগুলো নেফ্রন 36 কিলোমিটার 22.5 মাইল এর বেশি লম্বা হবে, মানে সবগুলো নেফ্রনকে একসাথে যুক্ত করলে। বৃক্কের মধ্যে থেকে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্রুত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 125 ঘন সেন্টিমিটার তরল কি হয়? যায়, আর 1 ঘন সেন্টিমিটার কি হয়? মাত্র মূত্র সৃষ্টি হয়। এবং বাকি প্রায় 99% কি হয়? পানি আবার ফিরে যায়। রক্ত কোথায় ফিরে যায়? ফিরে যায়। আর 1842 সালে স্যার উইলিয়াম বৌম্যান হচ্ছে মূলত এই যে বৃক্কের সঠিক গঠনকে দুইটা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে রেনাল কর্পাসল, আর এটা হচ্ছে বৃক্কীয় নালিকা এবং বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস, কেমন। 1842 সালে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি 125 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার কি হয়? 125 সিসি, সেখান থেকে শুধুমাত্র 1 সিসি কি হয়? মূত্র তৈরি হয়। বাকি তোমার 124 সিসি চলে যায় কোথায়? চলে যায় তোমার দেহে ফেরত চলে যায়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো মেল আমাদের মূলত হচ্ছে যে যে জিনিসটাতে একটু ঝামেলা তৈরি হয় সেটা হচ্ছে যে মলপেজিয়ান নালিকা এবং মলপেজিয়ান বডি, ঠিক আছে। মলপেজিয়ান নালিকা আর একটা হচ্ছে মলপেজিয়ান বডি। ঠিক আছে। তো এই যে মলপেজিয়ান নালিকা, এই মলপেজিয়ান নালিকায় দেখা যায় কার মধ্যে? মলপেজিয়ান নালিকা দেখা যায় হচ্ছে তোমার ঘাস ফড়িং।
আর এই যে মলপিজিয়ান বডি বা কর্পাসল, আমাদের বডি কি শরীর, মানে শরীর থাকে কাদের? ঘাস ফড়িংয়ের তো শরীর থাকে না, তাহলে থাকে দেখা যায় কোথায়? মানুষের। কথা বুঝতে পারছি? তো আমরা হচ্ছে এই জিনিসটা রেনাল কর্পাসল বা মলপেজিয়ান কর্পাসল এবং হচ্ছে রেনাল টিউবিও দুইটা ভাগে ভাগ হয়। আবার বা মলপেজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসলকে দুই ভাগে ভাগ করা একটা বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে কি গ্লোমেরুলাস। কেমন? একটা হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস। আচ্ছা, আমরা এবার নেফ্রনের গঠনটা দেখি। এটা একটুখানি বেশি একটু পেঁচাই ফেলছি আমি। তো এটা মুছে দিই। তো একটু আবার মাইন্টেন করিও না যে যদি আঁকা একটুখানি বিশ্রী হয়। আমি, as I am saying, I am not used to this. কেমন? আর এখানে হচ্ছে তোমার যে শিরা, মানে সহজ কথাগুলো হচ্ছে কোষিক জালিকা। কেমন? এখান থেকে আসে এবং এখান থেকে বের হয়। আচ্ছা, এই যে যে জিনিসটা আমরা আঁকলাম, কেমন, এই জিনিসটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল। কেমন? আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে যে ডিস্টাল পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউব। ডিস্টাল কনভলিউটেড টিউব। ঠিক আছে? আর এটার নাম হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। পিসিটি কনভলিউটেড টিউব। আর হচ্ছে তোমার এই যে জিনিসটা, যেটা হচ্ছে বারবার একবার উপরের দিকে যায় এবং নিচের দিকে আসে, এই যে নিচের দিকে গেল এবং উপরের দিকে আবার চলে আসলো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে তোমার লুপো ফ্যানলি। কি বলা হয়? এটাকে বলা হয় লুপ অফ হ্যান্ডলিং। আই এম নট শিওর যে হচ্ছে এটা বানান ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তোমরা একটু ঠিক করে নিও। ঠিক আছে? আর হচ্ছে তোমার এই যে জিনিসটা দেখতেছি আমরা এখানে, কিন্তু এটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট। কেমন? এই কালেক্টিং ডাক্টে কিন্তু অনেকগুলো কালেক্টিং ডাক্ট এসে সংযুক্ত হয়।
অনেকগুলারই কালেক্টিং ডাক্ট এসে এটা সংযুক্ত হয়, এগুলো কি হয়, সংযুক্ত হয়, কি বলা হয়, কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে গ্লোমেরুলাস, এটাকে বলা হয় হচ্ছে যে কি, গ্লোমেরুলাস। এটার নাম হচ্ছে, আমরা জানি কি, এটার নাম হচ্ছে যে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস হচ্ছে কি, কোষিক জালিকা দিয়ে তৈরি। কেমন? আচ্ছা, তো গ্লোমেরুলাসে কোষিক জালিকা দিয়ে তৈরি, এবং কোষিক জালিকাগুলো আসে কিভাবে, সেটা হচ্ছে যে এখানে দেখবা আরেকটা জিনিস মাথায় রাখবা, যে কোনো কিছু ছোট ভার্সন, যেমন ধরো আর্টারি ছোট ভার্সনকে বলা হয় আর্টেরিয়ল। আর্টারি ছোট ভার্সনকে কি বলা হয়, আর্টেরিয়ল। যেমন এটার নাম হচ্ছে, এখানে যেহেতু প্রবেশ করে, ঠিক আছে, আর এটা যেহেতু বের হয়, তো দুইটাই হচ্ছে ধমনী, এবং এটার নাম হচ্ছে যে এফারেন্ট আর্টারিয়ল, এফারেন্ট 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 আর্টারিয়ল, আর এটার নাম হচ্ছে যে ইফারেন্ট আর্টারিয়ল। কেমন? আচ্ছা, তো কিভাবে মাথা রাখা যায় এই জিনিসটা, যে কোনটা এফারেন্ট দিয়ে কি হয়, এফারেন্ট দিয়ে কি হয়। এফারেন্ট মাথা রাখার দরকার নাই, ইফারেন্ট আমরা মাথা রাখতে পারি। সেটা হচ্ছে, ইফারেন্ট মানে হচ্ছে ই থেকে মাথা রাখবো এক্সিট। তাহলে যে ধমনিকাটা বের হয়ে যায়, তাহলে সেটা কি হবে, ইফারেন্ট বোঝায়, আর যে ধমনিকাটা প্রবেশ করে সেটাকে কি বোঝানো হয়, এফারেন্ট বোঝানো হয়। তাহলে এটা আমরা প্রবেশ, এবং এটা হচ্ছে কি বাহির। কথা বুঝতে পারছি? ই দ্বারা মনে রাখবো এক্সিট। আর্টারিওল মানে হচ্ছে কি ধমনিকা, আর্টারিওল মানে হচ্ছে কি ধমনিকা, তাহলে এটা অন্তর্গামী ধমনিকা, বহির্গামী ধমনিকা। আচ্ছা, তো তেমন এখানের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যে কোনো কিছু, আমি তো বললামই, সেটা হচ্ছে যে তোমার দুইটা অংশ থাকলে সেগুলো কর্টেক্স মেডুলা ভাগ করা যায়, আবার হচ্ছে কি প্যারাইটাল ভিসারাল, দুইটা লেয়ারে ভাগ করা যায়। ঠিক আছে, কটা লেয়ারে, দুইটা লেয়ারে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসারাল। যেমন ধরো এখানে এই যে বাহিরের দিকের অংশগুলোতে কিছু কোষ থাকে, যেগুলোকে বলা হয় প্যারাইটাল স্তর। বাহির দিকের কোষগুলো কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে যে প্যারাইটাল স্তর। আর ভিতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল। কেমন? ভিতরের স্তরটাকে কি বলা হয়, ভিসেরাল। ঠিক আছে, আচ্ছা, ভিতরে বোঝানো হয় ভিসেরাল দিয়ে। আমরা মাথায় রাখবো কি, ভিসেরাল থেকে মাথা রাখবো হচ্ছে যে তোমার ভিতরে। আচ্ছা, তো এবার আমরা খেয়াল করি, আহ, এই যে আমাদের যে ভিসেরাল স্তরে যে কোষগুলো আছে, সেগুলোকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে দেখা যায় এই যে এরকম অনেকগুলা পা থাকে। হুম, এরকম অনেকগুলা
পা থাকে। তো এই যেহেতু এটার পা থাকে, এদেরকে বলা হয় হচ্ছে পোডোসাইট কোষ। কি বলা হয়? পোডোসাইট। পোডোসাইট কোষ। কথাটা বুঝতে পারছি? এই যে তোমার বোমেস ক্যাপসুলে তোমার আরেকটা হচ্ছে যে এরা আবার হচ্ছে কি আইসাকার এপিথেলিয়াম দিয়ে গঠিত। ঠিক আছে? প্রসারিত বোমেস ক্যাপসুল গঠন করে। আর হচ্ছে যে তোমার এই যে ভিসেরাল স্তর এবং হচ্ছে কি থাকে প্যারাইটাল স্তরের মাঝখানে ক্যাপসুলার স্পেস থাকে। এই প্যারাইটাল এই যে মাঝখানে যে খালি জায়গাটা আমরা দেখতেছি, এই মাঝখানে খালি জায়গাটা, এই মাঝখানে খালি জায়গাটাকে বলা হয় হচ্ছে কি ক্যাপসুলার স্পেস। কি বলা হয়? ক্যাপসুলার স্পেস বাচ্চারা। এই ক্যাপসুলার স্পেসে মূলত হচ্ছে তোমার গ্লোমেরুলার ফিল্টার গুলো জমা হয়, তারপরে হচ্ছে যেগুলো আবার হচ্ছে পিসিটি এবং তারপরে লুপো ফ্যামিলি হয়ে ডিসিটি হয়ে তারপরে কালেক্টিং ডাক্টে আসে। ঠিক আছে? এরপর আমরা খেয়াল করি এখানের মধ্যে আইসেকার এপিথেলিয়াল কোষ দ্বারা নির্মিত পোডোসাইট, ভিসেরাল স্তরটি পোডোসাইট দ্বারা যুক্ত, যেটা কি প্যারাইটাল স্তর আবার কি তোমার স্বাভাবিক আয়স্কার এপিথেলিয়াল কোষ, যেটাকে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ বলা হয়। এইখানে এটা মাথায় রাখবা, প্যারাইটাল স্তরের নিচে আমরা লিখে রাখতে পারি প্যারাইটাল স্তর হচ্ছে আইসাকার এপিথেলিয়াল দিয়ে তৈরি। এপিথেলিয়াম। কেমন? আচ্ছা, এরপরে দেখো তোমার এই যে গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছে তোমার বফরেন্স ক্যাপসুলা অত্যন্ত ক্ষুদ্র অন্তর্বাহী ধমনিকা বা এফারেন্ট আর্টেরিও বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে এবং 50 থেকে 60টি কোষিক জালিকা মানে বিভক্ত হয়ে পুনরায় বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টেরিয়াল রূপে বের হয়ে আসে। আচ্ছা, সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। ইফারেন্ট আর্টেরিয়াল হচ্ছে ব্যাসের মান, এফারেন্ট আর্টেরিয়াল হচ্ছে কম হয়। ইফারেন্ট আর্টেরিয়াল মানে এক্সিটেরটা যদি তোমার এফারেন্ট হচ্ছে কম হয়, গ্লোমেরুলাসে সর্বদা কি উচ্চ রক্তচাপ বজায় থাকে। এটা কি বোঝানো হয়েছে একটু আমরা এখানে একটুখানি বোঝার চেষ্টা করি। যেমন ধরো সাপোজ আমার কাছে একটা পাইপ আছে, কেমন? আচ্ছা, আমি এখানে বুঝাই দিই জিনিসটা। সাপোজ ধরো, আচ্ছা না আমি এখানে বুঝাই। সাপোজ আমার কাছে একটা পাইপ আছে, যেটা মাঝখানে একটা জিনিসের সাথে মিলিত হয়ে, কেমন? তো এখানে একটা জিনিসের সাথে মিলিত হয়, তো এই জিনিসটাতে দেখো যতগুলো পানি বের ঢুকতেছে তার চেয়ে কম পরিমাণে পানি বের হচ্ছে না। তাহলে দেখো এই পাইপের ভিতরে যে কোনো কিছু যত পরিমাণে ঢুকতেছে, যখন যেহেতু কি এক্সিটের সময় জিনিসটা কি ছোট হয়ে যাচ্ছে, তখন কি এক্সিটের প্রেশার বেড়ে যাচ্ছে না? ঠিক আছে? সাপোজ ধরো যেমন তুমি ধরো সাপোজ কোনো একটা অনুষ্ঠানে গেছো, কেমন? অনুষ্ঠানে যাওয়ার সময় মেইন গেটটা অনেক বড় থাকে বাট এক্সিটের সময় গেট ছোট করে দেয়। ঠিক আছে? সহজ কথায় বলতে গেলে পূজার মণ্ডপে দেখতে পারবা মানে ঢোকার সময় অনেকগুলো অনেক বড় গেট থাকে বাট বের হওয়ার সময় একটা লাইন বা একটা যে কোনো কিছু থেকে বের হওয়ার সময় একটা লাইন করে বের করা হয় এবং এটা লাইনটা অনেক লম্বা হয়। ঠিক আছে? তো সেই কারণে দেখবা যে কারণে অনেক বেশি চাপ পড়ে যায় বের হওয়ার সময়, এক্সিটে অনেক বেশি প্রেসার পড়ে যায়, অনেকজন একসাথে বের হতে চায়। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে এখানে কি থাকে সব সময় বেশি প্রেসার বিদ্যমান থাকে। আর এটাকে তুমি তুমি যদি তোমার সূত্র থেকেও দেখতে চাও, সহজ কথায় যদি চাপের সূত্র তুমি তো জানোই, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে যদি তুমি ক্ষেত্রফলের মান কমাও তাহলে কি হয়? প্রেসারের মান বেড়ে যায়। আমি কথা বুঝতে পারছি? এরপর আমরা খেয়াল করি এই যে বহির্বাহী ধমনিকাতে তোমার কি থাকে? প্রেসার বেশি থাকে। বৃক্কনালিকা বা রেনাল টিউবিউলস তোমার হচ্ছে এখানে দেখবা গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে বোমেন্স ক্যাপসুলে জমা হয়। মানে সহজ কথা হচ্ছে যে যখন এই যে বোমেন্স ক্যাপসুলে যে হচ্ছে যে 125 ml বা 125 লিটার মূলত হচ্ছে আমাদের শরীরে ফার্স্ট অফ অল 125 সিসি ব্লাড কোথায় চলে যায়? বোমেন্স ক্যাপসুলে চলে আসে। ঠিক আছে? বোমেন্স ক্যাপসুল থেকে সেটা গ্লোমেরুলার, বোমেন্স ক্যাপসুল থেকে তোমার সেটা গ্লোমেরুলাসে চলে যায়।
বোমেন্স ক্যাপসুল দিয়ে কোথায় চলে আসে? গ্লোমেরুলা আছে, সেটা মূলত গ্লোমেরুলার ফিল্ট্রেট হয়ে গ্লো ক্যাপসুল কি বলে ক্যাপসুলার স্পেসের মধ্যে জমা থাকে। ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেট হয়ে তারপরে তোমার কোথায় চলে যায়? পিসিটিতে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে আসে। কেমন? এরপরে দেখো, তোমার এই যে বৃক্কনালিকাতে আমরা মূলত বৃক্কনালিকা তিন ভাগে বিভক্ত হয়, সেটা হচ্ছে কি রেনাল টিউবিউলস। একটা হচ্ছে তোমার এখানে দৈর্ঘ্য বস্তু জানাটা বেশি ইম্পর্টেন্ট না, এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার রেনাল টিউবিউলস কি কি যে অংশ বিভক্ত, সেটা হচ্ছে নিকটবর্তী পেচানোনালিকা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কি বলে নেফ্রন ফাঁস বা হ্যান্ডলির লুপ। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এখানে দেখো অবরোহণ বাহু এবং ডিসেন্ডের বাহু দুইটা অংশ থাকে, অ্যাসেন্ডিং বাহু ডিসেন্ডিং বাহু আর ডিস্টাল পেচানোনালিকা। আচ্ছা, এখানের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক প্রান্তে অসংখ্য আঙ্গুলের মতো বিক্ষেপ মাইক্রোভিলাই দেখা যায়। এই মাইক্রোভিলাই দেখানোর কিন্তু কোনো বহুত কারণ আছে। মাইক্রোভিলাই দেখানোর কারণ হচ্ছে যে এগুলো আবার আমাদের এখান থেকে মূলত অনেক কিছু উপাদান যেগুলো আমাদের দরকার নাই মূত্রে, ঠিক আছে, বা পানি যদি পুনঃশোষণ করার লাগে তখন পানি পুনঃশোষিত রক্তের মধ্যে। কেমন? আচ্ছা, আমি দেখাবো জিনিসটা, এটা কিছু কনফিউশন হওয়ার কিছু নাই। আচ্ছা, এরপরে দেখো এখানে পেঁচানোর নালিকার মধ্যে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি থাকে, দেখবা একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যে সকল পেঁচানো নালিকা থাকে সবগুলো কিন্তু তোমার কর্টেক্সে অবস্থান করে। পেঁচানো যত নালিকা আছে সবাই কি কর্টেক্সে অবস্থান করে। কেমন? শুধুমাত্র লুপ অফ হ্যানলি কর্টেক্স এবং মেডুলা দুইটাতে অবস্থান করে। কেন? কারণ হচ্ছে ভাইয়া আমরা একটুখানি যদি দেখি তাহলে হচ্ছে যে এই যে দেখি কর্টেক্স অংশতে তোমার হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালিকা এবং ডিস্টাল পেঁচানো নালিকা দুইটাই কিন্তু কি প্রক্সিমাল অংশে বা সরি কর্টেক্স অংশে অবস্থান করে। শুধুমাত্র লুপো ভ্যানলি যেহেতু একটা অংশ তোমার নিচে যায়, ঠিক আছে, আবার উপরে উঠে, একটা অংশ নিচে আসে আবার কি উপরে উঠে, সে কারণে হচ্ছে লুপো ফ্যানলি শুধুমাত্র তোমার মেডুল অংশে যে পৌঁছায় যায়। তো এটাকে আমি যদি তোমার চিত্রে দেখাই, তো চিত্রে আমি ছোট্ট করে একে দেখাচ্ছি। যেমন ধরো এটা একটা আমি যদি বৃক্ষ নিই, কেমন, এটা আমি বৃক্ষ নিলাম এবং এখানে আমি একটা দাগ টানলাম যেখানে আমরা জানি এটা হচ্ছে কর্টেক্স আর এটা হচ্ছে কি মেডুলা। কেমন? আচ্ছা, তো মূলত এই যে ন্যাফ্রন গুলো থাকে, তো ন্যাফ্রন গুলা হচ্ছে তোমার সবকিছুই ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে তোমার গ্লোমেরুলাস থাকে, এখানের মধ্যে হচ্ছে মূলত লুপ অফ হ্যানলি গিয়ে এখানে শেষ হয়। তো লুপ অফ হ্যানলির একটা অংশ সামান্য করে হলো মেডুলাতে পৌঁছায় এবং হচ্ছে যে কি এই জিনিসটাই মূলত বোঝানো হয়েছে কি যে লুপ অফ হ্যানলি তোমার কর্টেক্স এবং মেডুলা দুটো অংশে অবস্থান করে। বাকি সব কিন্তু কি প্রক্সিমাল প্যাচানোনালিকা, ডিস্টাল প্যাচানোনালিকা সবকিছু কোথায় অবস্থান করে? যে পিসিটি এবং বিসিটি সবাই হচ্ছে কোথায় অবস্থান করবে? কর্টেক্সে অবস্থান করবে। ঠিক আছে, আর শুধুমাত্র লুপো ভ্যানলি হচ্ছে কি কর্টেক্স প্লাস মেডুলা দুইটাতে অংশগ্রহণ অবস্থান করে। ঠিক আছে, আর হচ্ছে যে এটাগুলো তোমার দৈর্ঘ্য বস্তু তেমন একটা আসে না, তেমন একটা লাগেও না। যেটা মূলত দরকার পড়ে সেটা হচ্ছে যে এই যে যেখানে সেটা হচ্ছে যে রেনাল টিউবুলের নিকটবর্তী ও দূরবর্তী পেচানো নালিকা, সূক্ষ্ম কোষিক জালিকা, গ্লোমেরুলার রক্তজালক,
পেরিটিউবুলার ক্যাপিলারিসে বেষ্টিত হয়। ঠিক আছে, পেরিটিউবুলার ক্যাপিলারিস বলতে কি বোঝানো হয়? দেখো, নালিকার পাশে যদি তোমার কৌশিক জালিকা থাকে সেগুলোকে বলা হয় নালিকার পাশের কোষিক জালিকাগুলোকে তোমার পেরিটিউবুলার কোষিক নালিকা বলা হয়, কোষিক জালিকা বলা হয়। ঠিক আছে, নালিকার পাশে কোষিক জালিকা, ঠিক আছে। তো নালিকার পাশে কোষিক জালিকা মানে হচ্ছে যে কি, দেখো ফার্স্ট অফ অল কোষিক জালিকা মানে কি জানি, ক্যাপিলারি। কোষিক জালিকা মানে হচ্ছে কি, ক্যাপি। আর নালিকার পাশে যদি বুঝায়, নালিকার পাশে, পাশে বোঝাতে হচ্ছে পেরি বুঝায়। আর নালিকা মানে হচ্ছে কি, টিউবুলার। ঠিক আছে, টিউবিউলার কি, ঠিক আছে। বাট যেহেতু তোমার একটা শব্দ, সেজন্য আমরা এটা কি করছি, পেরিটিউবুলার ক্যাপিলারি বলতেছি। কথা বুঝাতে পারছি? মানে সহজ কথা হচ্ছে যে তোমার এখানে মূলত রেনাল টিউবেলের নিকটবর্তী দূরবর্তী পেঁচানো নালিকা সূক্ষ্ম কোষিক জালিকা বা পেরিটিউবাল কোষিক জালিকা দিয়ে বেষ্টিত। ঠিক আছে, মানে এইটার চারপাশে কি তোমার রোগকে কি বলে, ছোট ছোট কোষিক জালিকা অবস্থান করে, রক্তনালী। কথা বুঝতে পারছি? এরপর দেখি এগুলা হচ্ছে বিভিন্ন বস্তু পূর্ণ শোষণ করে। এগুলো আমি দেখাবো কি জন্য পূর্ণ শোষণ করে, কেন করে না। ঠিক আছে, কি কি কারণে হচ্ছে পূর্ণ শোষণের দরকার পড়ে যায়, আর কি কারণে দরকার পড়ে না। নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকার সঙ্গে অনেক সংগ্রহ নালিকা বা কালেক্টিং ডাক যুক্ত থাকে, যেটা আমরা আগে দেখছি, এখানে অনেকগুলো কালেক্টিং ডাক যুক্ত আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কোষিক জালিকা, পেরিটিউবুলার ক্যাপিলারি, দেখছো রেনাল টিউবুলার দূরবর্তী এবং কি নিকটবর্তীতে অনেকগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি দ্বারা বেষ্টিত থাকে। এগুলো নেফ্রনের মধ্যে বিভিন্ন পুনঃশোষণ করে। দেখছো, পুনঃশোষণ করে। পুনঃশোষণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেফ্রন নিকটবর্তী পেঁচানো নালিকায় নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, সিলেক্টিভ অ্যাবজর্পশন ঘটে, এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। আর হেনলির লুপ থেকে পানি দূরবর্তী পেঁচানো নালিকা থেকে সামান্য পানি, আচ্ছা হেনলির লুপ থেকে পানি মানে লুপ অফ হেনলি থেকে শুধুমাত্র কি হয়, পানি পুনঃশোষিত হয়। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা নদীতে। আর হচ্ছে যে তোমার নেফ্রনের প্রকারভেদ হচ্ছে যে তোমার তিন ধরনের: সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন ও জাক্সটা মেডুলারি নেফ্রন। আচ্ছা, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন হচ্ছে তোমার 80-85% হচ্ছে যে এরকম ধরনের নেফ্রন থাকে। ঠিক আছে, এদের হেনলি লুপ খাটো হয় আর স্বাভাবিক অবস্থায় এরা মূত্র উৎপাদন করে। মিড কর্টিক্যাল নেফ্রন হচ্ছে 5% হয়। সহজ কথা হচ্ছে যে মিড কর্টিক্যাল মানে হচ্ছে যে কি, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন মানে পুরোটা হচ্ছে তোমার কর্টেক্সের পরিধির 1 মিলিমিটারের মধ্যে অবস্থান করে। নেফ্রন বৃক্কের কর্টেক্সের পরিধির 1 মিলিমিটারের মধ্যে অবস্থান করে। মিড কর্টিক্যাল মানে হচ্ছে যে এরা তোমার কর্টেক্সও অবস্থান করে মাঝখানে, আবার হচ্ছে কি মূলত এই জিনিসটা, এটাকে বলা হয় মিড কর্টিক্যাল। কথা বুঝতে পারছি? এগুলো ধরনের যে ধরনের নেফ্রনগুলো থাকে সেগুলোকে বলা হয় মিড কর্টিক্যাল। আর জাক্সটা মেডুলারি হচ্ছে যে এরা কর্টেক্স মেডুলার সংযোগস্থলের উপর অবস্থান করে। এদের নিউপোফ্যানলির অনেক লম্বা, বৃক্কের 10% নেফ্রন প্রকৃতি জরুরি অবস্থায় মূত্র উৎপাদন করে থাকে। এটা বেশি ইম্পর্টেন্ট, আবার এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু দেখাই দিই। সেটা হচ্ছে কিরকম, যেমন এখানে যদি আমি আরেকটা আবার বৃত্ত আঁকি, কেমন এই জিনিসটা হচ্ছে যেটা আমরা আঁকছিলাম, মানে যেটা আমরা চিনি মূলত, এটা তুমি কর্টিক্যাল নেফ্রন, মিড কর্টিক্যাল নেফ্রন বলতে পারো, যে সামান্য পরিমাণে কর্টেক্সে থেকে মেডুলাতে চলে গেছে। কেমন? আচ্ছা, আবার হচ্ছে যে জাক্সটা মেডুলারি নেফ্রন কারা, জাক্সটা মেডুলারি নেফ্রন কারা, এখানে দেখো বাইরের অংশটা হচ্ছে যে কর্টেক্স, আমরা জানি। কেমন? আচ্ছা, ভিতরের অংশটা হচ্ছে মেডুলা, এটাও তো আমরা জানি, জানি না, শার্ট আউট। ভিতরের অংশটার নাম হচ্ছে কি, মেডুলা। আর হচ্ছে যে এইটার নাম কি, এটার নাম হচ্ছে যে কর্টিকো মেডুলারি জাংশন। এটার নাম হচ্ছে কি, কর্টিকো
মেডুলারি জাংশন। কেমন? তো সাধারণত নেফ্রনগুলো হচ্ছে তোমার, সাধারণ নেফ্রনগুলো কি হয়, সাধারণ নেফ্রনগুলো হয় হচ্ছে যে এখানে একটা বোমাস ক্যাপসুল থাকে, এখানে এখানে কনভলিউটেড পেঁচানো নালিকা, তারপর হচ্ছে এখানে গিয়ে এখানে এখানে শেষ হয়ে যায়, মানে সহজ কথায় মেডুলার গায়ে লাগিয়ে শেষ হয়ে যায়। তবে কিছু কিছু নেফ্রন থাকে যেগুলো হচ্ছে তোমার এখানে কর্টেক্সে শুরু হয়, ঠিক আছে, বাট এদের কনভলিউটেড টিউবিউল থেকে শুরু করে হ্যাঁ নীললুপ সবকিছু ডিস্টাল টিউবিউল সবকিছু কোথায় থাকে, এই কর্টিকো মেডুলারি জাংশনের মধ্যে থাকে। এই ধরনের নেফ্রনগুলোকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন, ঠিক আছে। জাক্সটা, এই ধরনের নেফ্রনগুলোর নাম হচ্ছে দেখি জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। কেমন? জাক্সটা শব্দের অর্থ হচ্ছে কি নিকটবর্তী। আচ্ছা, তারপরে এখানের মধ্যে দেখা যায়, ওই গেল, আচ্ছা হ্যাঁ, এখানের মধ্যে তোমার 5% 85% কিন্তু নেফ্রন এই প্রকৃতির, আর হচ্ছে 10% হচ্ছে যে তোমার জাক্সটা মেডুলারি মিড কর্টিকাল হচ্ছে 5%, ঠিক আছে। আর নতুন বইয়ে মনে হয় এটা করছে, আর আগের বইয়ে মনে হয় হচ্ছে যে 15% ছিল। আমার বই তো অনেক দেরি, অনেক আগে, তারপরে দেখি। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে যে তোমার একটা পার্থক্য আছে, পার্থক্য, ওহ, পার্থক্যটা নাই না, পার্থক্য নাই। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি এখানের মধ্যে হচ্ছে যে বোমেস ক্যাপসুলের মধ্যে কি কি কাজ করে। গ্লোমেরুলাস, আচ্ছা রিডিং বুঝবা, ঠিক আছে, বাট এখানের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে কি, গ্লোমেরুলাস হচ্ছে কলয়েড অংশ ছাড়া, ঠিক আছে। তো কলয়েড অংশ ছাড়া বলতে কি বোঝায়? কলয়েড অংশ ছাড়া মানে হচ্ছে যে তোমার সহজ কথায়, আচ্ছা এখানের মধ্যে নতুন পদার্থ সৃষ্টি যেটা আছে, যে অজৈব ফসফেট, অ্যামোনিয়া, পিউরিক অ্যাসিড, এরা কি করে, তৈরি করে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ। আচ্ছা, আজকের আমি ক্লাসটা এখানে শেষ করি। আই হোপ যে এটা ভালোভাবে রেকর্ডেড হয়েছে, বাট আই ডোন্ট নো ফর শিওর যে আদৌ কি ঠিকভাবে হয়েছে কিনা।